প্রথম আলো বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে আছি আমি ফিরোজ চৌধুরী। আমাদের আজকের আলোচনার প্রধান বিষয়টি অনেকটা এরকম থাকবে যে হামে শিশু মৃত্যু, এ থেকে উত্তরণের পথ কি, করণীয় কি? এইসব বিষয়ে আমরা আলাপ করব। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিদিনই কোনো না কোনো শিশুর মৃত্যু হচ্ছে। বিষয়টি অভিভাবকদের ভাবিয়ে তুলেছে। প্রথম আলোর আজকের ২৬ এপ্রিলের আমরা যদি দেখি, আজকের প্রতিবেদন সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা দেখছি যে গত ২৪ ঘন্টায় ৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এ বাস্তবতায় আমরা এটা নিয়ে বেশ কিছুক্ষণ আলাপ করব। আমাদের সঙ্গে সম্মানিত অতিথি হিসেবে, বিশেষজ্ঞ আলোচক হিসেবে ২ জন রয়েছেন। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন জনস্বাস্থ্যবিদ আবু জামিল ফয়সাল। ফয়সাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ ফয়সাল ভাই। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মণ্ডল। শিশির দা, আপনাকে স্বাগত। আপনাকে দিয়ে আমরা আলাপটা শুরু করতে চাই যে হাম কাদের হয়, ঝুঁকিটা কি, কেন হচ্ছে, লক্ষণগুলো কি? একটা হচ্ছে হাম, আমরা সাধারণত ধরে নিই যে হাম শিশুদের হয়। তো শিশুদের বাইরেও হতে পারে, গর্ভবতী মায়েদেরও হতে পারে, কিশোরীদের হতে পারে। তো মোটা দাগে বলা হয় যে হাম মূলত শিশুদেরই হয়। এখন কোন শিশুদের হয়? আমরা যা বিজ্ঞানীদের কাছ থেকে বা জনস্বাস্থ্যবিদদের কাছ থেকে জানতে পেরেছি, অথবা WHO এর কাছ থেকে জানতে পেরেছি, তা হচ্ছে যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যে সমস্ত শিশুদের, তাদেরই হাম বেশি হয়। আবার একটা কথা খুবই প্রচলিত এই সময় শোনা যাচ্ছে, যাদের ভিটামিন এর ডেফিসিয়েন্সি আছে, কমতি যাদের, সেই সমস্ত শিশুদের আসলে হাম বেশি দেখা দিচ্ছে। এটা হচ্ছে মোটা দাগে এইটা আমরা বলতে পারি যে শিশুদের হাম হয়, এবং যারা অপুষ্টিতে ভোগে সেই সমস্ত পরিবারের বা সেই সমস্ত শিশুদের হাম বেশি হয়। এটা হচ্ছে এক। আপনার এখন হচ্ছে যে হামের এই প্রাদুর্ভাবটা দেখা দিল কেন, বা আমরা যেটা একটা হচ্ছে যে গত ১.৫ মাস যাবত এটা একটু বেশি আমরা আলোচনার ভিতরে এসছে যে আমাদের রাজশাহীতে দেখবেন যে রাজশাহীর প্রতিনিধি যখন রিপোর্ট করলেন, সে প্রথম রিপোর্টটা ব্যাক পেজে ছাপা হয়েছিল প্রথম আলোর। তারপর থেকে আমরা হাম নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে। প্রথম আলোতে আমরা অনেক বড় বড় রিপোর্ট করেছি। আর এর ইতিহাসটা, এবছরের ইতিহাসটা হচ্ছে যে হাম প্রথম দেখা দিল হচ্ছে রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে। তারপরে আস্তে আস্তে এটাতে অনেক জায়গাতে আমরা এটা দেখতে পেলাম। কিন্তু কেন এবার বেশি হলো, এইটা নিয়ে আলোচনাটা হওয়া দরকার, এবং এইটা নিয়ে বিতর্ক হওয়া দরকার প্রচুর পরিমাণে। যে একটা বিজ্ঞান বলে যে আমরা তো হামের টিকা দেই, হামের টিকা দিলে প্রত্যেক বছর কিছু শিশু টিকা পায় না, মানে টিকার কভারেজের বাইরে থেকে যায় কিছু পরিমাণ শিশু। WHO বলছে যে আমরা হামের যে টিকা দেব, এবার ভ্যাকসিন 1-2 9 মাস বয়সে দেওয়ার কথা, 15 মাস বয়সে দেওয়ার কথা। এই দুটো ভ্যাকসিন মিলে যেন 95% বাচ্চাকে আমি দিয়ে ফেলতে পারি, কিন্তু আসলে আমরা সেটা পারি না। আমরা 85%-এর মতো দিতে পারি, তার কাছাকাছি। তার মানে প্রত্যেক বছর আমাদের প্রচুর পরিমাণে শিশু টিকা পাচ্ছে না। এই যে প্রত্যেক বছর পাচ্ছে না, এইটার সংখ্যা বাড়তে থাকে। বাড়তে বাড়তে এই সংখ্যাটা অনেক বড় হয়ে যায়। একটা পর্যায়ে যে একটা বছরে যত শিশু বাচ্চা নেয় এবং টিকা না পাওয়া শিশুর পরিমাণ যদি ওই পরিমাণ হয়, তাহলে সেই সময়তে একটা হামের প্রাদুর্ভাব দেখা দেয়, যেটা এবার দেখা গেল। আমরা কি ফয়সাল ভাইয়ের কাছে শুনে আসবো? হ্যাঁ, নিশ্চয়ই। জি, ফয়সাল ভাই, আশা করছি শুনতে পাচ্ছেন। জি, শুনতে পাচ্ছি। জি, ফয়সাল ভাই, এখন বলেন যে এই যে শিশুদের মৃত্যু, শিশিরদা যেমনটি বলছিলেন যে আসলে কভারেজের বাইরে থাকা শিশুর সংখ্যা যখন বাড়তে থাকে, তখন আসলে হামের এই প্রাদুর্ভাব বলি উপসর্গ বেশি বেশি দেখা যায়। সেটি হচ্ছে আপনার দৃষ্টিতে বর্তমান পরিস্থিতি থেকে আপনি কি ভাবেন? ধন্যবাদ আপনাকে যে আজকে আমাকে মানে আমন্ত্রণ জানানোর জন্য। এইটা বিষয়টা ঠিক এরকম যেটাকে শিশিরদা বললেন যে প্রত্যেক বছরই আমরা কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা, টিকা দেওয়ার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি না। ৮০, ৮২, ৮৩ এরকম হয়। তো এই যে রয়ে যাচ্ছে,
এই বাচ্চাগুলা আমাদের হিসাবে আছে কি? মানে এটা সবচেয়ে হইলো এই টিকার ব্যাপারে হইলো মাইক্রো প্ল্যানিং এর একটা ব্যাপার আছে, যে টিকা দিব, দেওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে যে যে এলাকায় টিকা দিব, যে গ্রামে টিকা দিব, ওই এলাকাতে মানুষের মধ্যে সচেতনতা আছে কিনা যে টিকার দিনে টিকা দেওয়ার জন্য বাচ্চাগুলো নিয়ে আসবে, এবং ওই এলাকায় ওই রকম লেফট আউট বাচ্চা আছে কিনা। সেটা হয়তো বা 10 মাসের হইতে পারে, 15 মাসের হইতে পারে, 2 বছরের হইতে পারে। মানে তখন বলতে হবে, মাইক্রো প্ল্যানিং এর এটাই হইলো যে বলতে হবে যে সবগুলা বাচ্চাকে নিয়ে আইসেন, সব বাচ্চাদেরকে নিয়ে আইসেন এই টিকা কেন্দ্রে। এই মাইক্রো প্ল্যানিং এইবার হয় নাই, আমি যতটুকু খোঁজ পাইছি বা আমি যতটুকু জানি, যে যেমন আমার গ্রাম চরে, তো সেই চরে টিকা দিছে একবার, টিকা কেন্দ্রের মধ্যে টিকা দেওয়া হয়েছে, কিন্তু কন্টিনিউয়াসলি দিচ্ছে না, মাঝে মাঝেই মানে ওদের লোকবলের অভাব, তারপরে আবার বলে যে আমরা আগামী পরশুদিন আসবো, মানে এরকম ভাবে। ওই যে মাইক্রো প্ল্যানিং না হতে ওই জায়গাতে টিকা ঠিক মতো দিচ্ছে না, এবং ওই জায়গার লোকজনরাও ঠিক মতো সম্পৃক্ত হচ্ছে না। তো যার ফলে হচ্ছে কি, আমরা কিন্তু মানে আপামর দেখতে পাচ্ছি যে হামের টিকা খুবই জোরে সোরে আমরা দিচ্ছি, কিন্তু ওই যে চর এলাকায় বা হাওড়ের মধ্যে বা পাহাড়ের মধ্যে কি হইতেছে সেটা খুব ভালো মতে তদারকি হচ্ছে না। এইখানে এই টিকা কার্যক্রমের একটা ভালো সুপারভিশন, সার্ভেলেন্স দরকার। মানে আমি যদি তদারকি না করি, তাহলে ওই যে লেফট ওভার বাচ্চাগুলো তো রয়েই গেল, এইবারেরও লেফট ওভার থাকবে। জি, ফয়সাল ভাই আপনার কাছে আবার আসবো। আপনি একটা শেষ লাইনে যেমনটি বলছিলেন যে তদারকির দরকার, তদারকির কোথায় যেন ঘাটতি আছে। তো শিশিরদা, আপনি কি বলবেন যে এই বিশেষজ্ঞদের সাথে প্রশাসনের কোনো দূরত্ব লক্ষ্য করছেন কিনা আপনি? না, একটা হচ্ছে যে আমরা 2 দিন আগে একটা রিপোর্ট করলাম যে বিশেষজ্ঞদের তো কমিটি আছে, নাইট্যাগ বলে একটা কমিটি আছে। নাইট্যাগ তারা মিটিং করেছিলেন যে 12 তারিখে একটা মিটিং করেছিলেন যে সরকারকে কি করতে হবে। যে কি করতে হবে এর ভিতরে একটা ছিল যে একটা বড় ধরনের কমিটি করতে হবে। সেই কমিটিতে শিশু বিশেষজ্ঞ থাকবেন, টিকা বিশেষজ্ঞ থাকবেন, রোগতত্ত্ববিদ থাকবেন, আরও সংশ্লিষ্ট নানা পক্ষ থাকবে। একটা কমিটি হবে, সেই কমিটি নানা রকম পরামর্শ দেবে। এটা আপনার মিটিংটা হচ্ছে 12 তারিখে রাত্রে। এখন এটা হলো নাইট্যাগ। এই কমিটির প্রধান হচ্ছেন বিশিষ্ট বিজ্ঞানী ফেরদৌসী কাদরী। এখন 12 তারিখে মিটিং হওয়ার পরে অনেকদিন চলে গেছে। এখন জনস্বাস্থ্যবিদেরা বলছেন যে এই কমিটি যে সমস্ত সুপারিশ করেছিল, সেই সুপারিশের কিছু তো আমরা বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। তো এই নিয়ে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল। রিপোর্ট হওয়ার পরে এক ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। সরকার বলেছেন যে না, আমরা আসলে অনেক কাজই করছি। তো সরকারের পক্ষ থেকে যখন আমাকে বলা হলো যে নাইট্যাগের সুপারিশ একটা আমাদের কাছে মিনিটস একটু দেরিতে এসছে, আবার আমরা নাইট্যাগকে 31শে মার্চ আমরা একটা চিঠি দিয়েছিলাম। 5টা বিষয় আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছে। নাইট্যাগ কিন্তু আমাদের সেই প্রশ্নের উত্তর দেয়নি বা আমাদের সেই প্রয়োজনগুলো মিটায়নি। তাহলে এক হচ্ছে নাইট্যাগের কাছে সরকার চেয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় চেয়েছে, আবার নাইট্যাগ মিটিং করে স্বাস্থ্য মন্ত্রণালয় কিছু পরামর্শ দিয়েছে বা স্বাস্থ্য বিভাগকে পরামর্শ দিয়েছে। এই যে 31শে মার্চ, 12ই এপ্রিল, এই যে 2-3 অনেক দিন সময় কিন্তু না, তখনই আমার মনে হয়েছে আসলে এই জায়গাতে একটু দূরত্ব হয়েছে, মানে সমন্বয়ের একটা ঘাটতি লক্ষ্য করা গেছে, এবং সেটা জনস্বাস্থ্যবিদরা এটা খুব লক্ষ্য করেছে, এবং আলটিমেটলি সরকারও খুব চোখে পড়েছে বিষয়টা, এবং তারা এখন পদক্ষেপ নিচ্ছেন যেন জনস্বাস্থ্যবিদদের সঙ্গে তাদের আলোচনাটা মানে কাছাকাছি তারা বুঝতে পারেন, আলোচনা করতে পারেন, উভয়ের পরামর্শ শুনতে পারেন। এটা জি, শেষিদা, আমরা এখানে একটি কম আলোচিত বিষয় সম্পর্কে আপনাকে জানতে চাই। এই যে মৃত্যুর সংখ্যাটা আসছে, আমরা সংখ্যাগুলো দেখছি 2 শতাধিক মৃত্যু ইতিমধ্যে হয়ে গেছে। কিন্তু যাদের মৃত্যু হচ্ছে না,
কিন্তু গুরুতর সংক্রমণ হচ্ছে। এর ফলে কি, কি দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে শিশুদের? আগেই বলেছি যাদের পুষ্টিহীনতায় যারা ভোগে বা যারা অপুষ্টিতে আছে এই সমস্ত বাচ্চাদের বেশি আ হাম হয়। এখন হাম হলে কিছু জটিলতা দেখা দেয়। জটিলতা কিরকম? একটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে শুনেছি বা আমরা অনেকেই পড়েছি যে ভিটামিন এর স্বল্পতা থেকে রাতকানা রোগ হয়। তো এই আলোচনাটা এখন বড় জোরসোরে আসা উচিত ছিল যে, যে সমস্ত বাচ্চাদের হাম হচ্ছে তাদের একটা জটিলতা দেখা দিতে পারে, তাদের একটু চোখের দৃষ্টির সমস্যাটা হতে পারে। আরেকটা হচ্ছে যে সিভিয়ার ডায়রিয়া দেখা দিতে পারে। এখন সিভিয়ার ডায়রিয়া দেখা দিলে হয় কি আপনার পানির শূন্যতা হয়। শরীরে পানির শূন্যতা হয়। শরীরে যদি লম্বা সময় ধরে পানির শূন্যতা হয় তাহলে আরেক ধরনের জটিলতা হতে পারে শিশুদের। আরেকটা ভালো হচ্ছে যে আমরা কান পাকা বলি। বাচ্চাদের কানের সমস্যা হয়। বড়দেরও হতে পারে। যে বাচ্চাদের কান পাকার সমস্যা হতে পারে। অনেক বাচ্চার এই কানের সমস্যা হয়। আর বলা হচ্ছে যে বাচ্চাদের সিভিয়ার নিউমোনিয়া হতে পারে। শ্বাসকষ্ট হতে পারে। এগুলো আছে। আরেকটা বড় কথা হচ্ছে যেটা কম আলোচিত হচ্ছে, সবগুলোই কম বেশি আলোচনা হচ্ছে। একটা হচ্ছে যে এনকেফেলাইটিস হতে পারে। আপনার মস্তিষ্কে প্রদাহ দেখা দিতে পারে এবং সেটা যদি একটু সিভিয়ার হয়, একটু তীব্র হয়, তাহলে আপনার মস্তিষ্কের কিছু ক্ষতি হতে পারে। এই বিষয়গুলো কিন্তু আমরা আমরা শুধু মৃত্যুর আলোচনাটাই বেশি শুনছি। আমরা নিউমোনিয়ার আলোচনাটা শুনছি যে নিউমোনিয়া যেন না হয় এবং অক্সিজেন বেশি দেওয়া ইত্যাদি, ইত্যাদি। কিন্তু যেমন এই যে বাকি যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করছি কিনা আমি আজকে জিজ্ঞাসা করেছিলাম স্বাস্থ্য অধিদপ্তরকে যে, আচ্ছা নিউমোনিয়ার জন্য আপনারা তো অনেক পদক্ষেপ নিচ্ছেন। আপনারা আ হাসপাতালে আরো অনেক কিছু হচ্ছে। কিন্তু কোনো বাচ্চা অন্য কোনো সমস্যায় ভুগছে কিনা এই ধরনের কোনো তথ্য কিন্তু আমরা পাচ্ছি না। এবং দুঃখজনক হলেও সত্য যে অন্য কোনো জিনিস কিন্তু আসলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখন তলিয়ে দেখা হচ্ছে না। এটুকু আজকে বিকাল পর্যন্ত আমি জানি। তো সেই জায়গা থেকে আমরা ফয়সাল ভাইয়ের কাছে আবার শুনতে চাই। আ ফয়সাল ভাই, এটা তো প্রায় ১.৫ মাস মতো হয়ে গেল এই হামের সংক্রমণ হচ্ছে। এই জায়গায় যে অভিভাবকদের আসলে করণীয় কি? আমরা তো খুব গুরুতর অসুস্থ হলে চিকিৎসার কথা বলছি। আপনি বললেন টিকাদানের কথা। শিশুদা যুক্ত করলেন যে টিকাদানের ক্ষেত্রে বা সার্বিক পরিস্থিতির মধ্যে জনস্বাস্থ্যবিদদের সঙ্গে প্রশাসনের একটা দূরত্বও রয়েছে। এই জায়গায় অভিভাবকদের আশ্বস্ত করতে তাদের করণীয় কি হতে পারে? আপনি যদি যুক্ত করেন। খুবই চমৎকার। মানে অভিভাবকদের বলতে হবে, একটা গণসচেতনতা বাড়াইতে হবে এইভাবে যে, যে বাসায় শিশু আছে ১ বছর, ১.৫ বছর, নূতন নবজাতক ইত্যাদি, তাদেরকে সবাইকে টিকা দেন। অভিভাবকরা এবার আবার টিকা নিয়ে তো আবার বিভিন্ন রকম আমাদের ফেসবুকে বহু ধরনের লেখালেখি হয়। টিকার সাইড ইফেক্ট আছে, এই আছে, টিকা কোনো কাজ করে না, এগুলো সব ভুয়া কথা। ভ্যাকসিন হেজিটেন্সি, এটাও একটা বড় ব্যাপার। তো ওই যে অভিভাবকদেরকে সচেতন করা যে আপনি কোনো মতেই টিকা, বাচ্চা থাকলে পরে বাচ্চাকে টিকা অবশ্যই দেন। এখন টিকা দেওয়া দিচ্ছে সরকার, বিনামূল্যে দিচ্ছে। এটার কোনো সাইড ইফেক্ট নাই, এটা কোনো রকম প্রতিক্রিয়া হবে না, রিয়াকশন হবে না, আপনি টিকাটা দেন। এইটাই হলো অভিভাবকদেরকে বলতে হবে। এটা হলো ১ নম্বর। ২ নম্বর, অভিভাবকদেরকে বলতে হবে যে বাড়িতে তো আরো অনেক ছেলে মেয়ে হয়তো আছে। তো যে বাচ্চাটার হাম হইল তাকে একটু আইসোলেশন, একদম টোটাল আইসোলেশন হয়তো করা যাবে না, তাকে একটু আলাদা করে রাখতে হবে। তার সঙ্গে যাতে করে অন্যরা না মিশে, অন্য বাচ্চাগুলো না মিশে। কারণ অন্য বাচ্চাগুলো মিশলে ওদের হবে। তো এই কথা তো কোনো রকম ভাবেই আমাদের ওই অধিদপ্তর থেকে বা মন্ত্রণালয় থেকে বলা মানে হচ্ছে আপনি না। বলছেন যে এটি ছোঁয়াচে, অতএব যার হাম রাইট, হচ্ছে সেই ভিকটিম রাইট, শিশুটিকে একটু আড়ালে রাখা বা যতটা দূরে রাখা যায়। রাইট। আমার তারপরে হইল যে শিশু খেতে চাবে না, জ্বর হয় যেহেতু শিশু খেতে চায় না, শিশুকে খাওয়ানোর চেষ্টা করতে হবে। বমি হইলে পরে বা পাতলা পায়খানা হইলে ওআরএস দিতে হবে। মানে প্রত্যেকটা জিনিসেরই চিন্তা করে অভিভাবকদেরকে অবহিত করতে হবে।
মানে আমরা এখন পর্যন্ত কোন রকম ভাবে এরকম সমষ্টিগত ভাবে একটা কম্প্রিহেন্সিভ অ্যাওয়ারনেস এর কোনো রকম চেষ্টা নাই। এটা হয়েই যাচ্ছে, মানে সারা দেশেই এখন হচ্ছে। এখন পর্যন্ত ওই ধরনের, ওই যে বললাম কম্প্রিহেন্সিভলি, এটা বাচ্চা যদি অসুস্থ হয় তার দেখতে হবে যে তার হয়তোবা শ্বাসকষ্ট শুরু হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে, তার অক্সিজেন দিতে হবে। মানে আমাদেরকে ঠিক কোভিড-19 যেরকম নাকি আমাদের ইমার্জেন্সি প্রিপেয়ারডনেস, ইমার্জেন্সি কিভাবে ট্যাকেল করতে হবে, প্রত্যেকটা মানুষকে আমরা বারবার করে এটা বলছিলাম। কিন্তু এইবার সেটা কোনো রকম দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যে শুরু হইছে, আমরা টিকা দিতে শুরু করছি। আমরা টিকা দিচ্ছি, মানে অনেক আমাদের কার্যক্রম চলছে, অনেক টাকা খরচ করছি এবং বন্ধ হয়ে যাবে। এটা বন্ধ হবে না। বন্ধ হইতে হইলেই এইসব জিনিসগুলা করতে হবে। অভিভাবকদেরকে সম্পৃক্ত করে অভিভাবকরা যাতে সম্পৃক্ত হয় সেই ব্যবস্থা করতে হবে। মানে এইখানে আমরা আরো সময় ধরে এটা চলবে, কারণ আমরা ওই যে পারিপার্শ্বিক কোনো কাজ করতেছি না, আমরা খালি টিকা দিতে নিয়ে যাচ্ছি, টিকা দিচ্ছি, মানে ওইটুকুই। আর এছাড়া যে অ্যাসোসিয়েটেড যত কাজ আছে, মানে এটা যেন না ছড়ায়। এটা ছড়াচ্ছে তো কারণটাই হলো যে এখন মানে বাচ্চাগুলাকে কোনো আইসোলেশন বা যে বাড়িতে হইলো তাকে একটু আলাদা করে রাখা কোনো মতেই, আমরা তো জানাইলামই না, আমরা তো অভিভাবকদের জানানোর দরকার ছিল, জানাইলাম না। জি, 7 জি, সপ্তাহ ধন্যবাদ, হয়ে গেছে। ধন্যবাদ ফয়সাল ভাই। আমরা যতটুকু বুঝতে পেরেছি আপনার কথায়, আপনি সচেতনতাটাকে একটা খুবই আ বড় করে একটা গুরুত্ব দিতে চাইছেন। যে টিকাটা সর্বোচ্চ সমাধান আমরা মানছি। টিকাটি দিতে হবে। সেই বার্তাটিও ঠিকভাবে হয়তো সব শিশুর অভিভাবকের কাছে আসলে পৌঁছাচ্ছে না। তো আমরা কি এখন যে অবস্থায় আছি ফয়সাল ভাই, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা কি এই হাম সংক্রমণের এটা কি একেবারে পিক আওয়ারে আছি? মানে পিক সময়ে আছি? এই বাস্তবতাটা কি? এইটা নাকি এটা আরো বৃদ্ধি পাবে? এটি না, আসলে এটা কোথায় গিয়ে এটা ঠেকবে বলে আপনি মনে করছেন? আমি মানে ওই যে এপিডেমিওলজিস্ট না, যে মানে সংখ্যা দেখে বলা। এটা হলো যে বাচ্চাদের সংখ্যায় মানে আনুপাতিক হারে এখন কতগুলা হচ্ছে, মানে ইনসিডেন্স কিরকম, এটার প্রেভালেন্সটা কিরকম, এটা হিসাব করে হয়তো বলতে হবে। তবে আমরা এটা ঠিক যে এখন মানে পিকের মধ্যেই, কেন যেহেতু সারা দেশে হয়ে গেছে, সারা দেশেই মানে হাম হচ্ছে। সো দেয়ারফোর এর থেকে আরো বাড়বে কিনা এইটা বলা মুশকিল। তবে বাড়বে যদি আমরা যদি ওই যে পারিপার্শ্বিকতার যে কাজগুলা, পারিপার্শ্বিক যেসব কাজগুলা সেগুলো যদি না করি, সেগুলা না করলে তো বাড়বেই। আরো বাচ্চা যেগুলো নাকি, আমরা তো টিকা তো সব বাচ্চাদেরকে দিতে পাচ্ছি না তো, এবং ওই যে সব বাচ্চা তো অনেক বাচ্চা রয়ে যাচ্ছে, তো তারা আবার সংক্রমিত হবে, তাদের ইনফেকশন হবে। সেই জন্য দেখেন এটা গত 7 সপ্তাহ থেকে চলছে, এবং প্রতিদিন 4টা 5টা 8টা 9টা বাচ্চা মানে মৃত হচ্ছে। মানে আমাদের জন্য প্রতি অভিভাবক যাদের নাকি সন্তান হারা হচ্ছেন, তাদের জন্য কি যে দুঃখের ব্যাপার, যে এটা কেন আমরা কেন থামাতে পারতেছি না। মানে এটা এরকম যেহেতু ছোঁয়াচে রোগ, সেজন্য এটা মানে খুব সহজে আমরা থামাতে পারবো না, যদি ওই যে ওইসব কাজগুলা টিকা দেওয়া এবং পারিপার্শ্বিক কাজগুলো যদি না করি। ধন্যবাদ ফয়সাল ভাই। আমরা শিশুদের কাছে আবারও শুনতে চাই যে এই যে সামগ্রিক পরিস্থিতি, এটি একটি জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। তো সরকারের পক্ষ থেকে বলি, প্রশাসনের পক্ষ থেকে বলি বা অভিভাবকদের পক্ষ থেকে বলি, আমরা কি বিষয়টাকে কম গুরুত্ব দিচ্ছি? না, গুরুত্ব কম দেওয়া হচ্ছে না, কিন্তু কৌশলগত দিক দিয়ে যা হচ্ছে তাতে মনে হচ্ছে গুরুত্ব কম পড়ে যাচ্ছে। সরকার কিন্তু টিকা আনার ব্যাপারে যথেষ্ট অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে মানে কোথাও যেন একটু সমন্বয়ের ঘাটতি আছে। যেমন এই যখন আমরা ক্যাম্পেইন করি, এখন তো একটা ক্যাম্পেইন চলছে, ক্যাম্পেইনের সময় প্রচুর আপনার বিজ্ঞাপন, প্রচুর আলোচনা, টক শো ইত্যাদি ইত্যাদি হয়, এবং সারা দেশ মানে ঝাঁপিয়ে পড়ে যে আমরা এই কাজটা করতে হবে। যেমন ফয়সাল ভাই বলছিলেন কোভিড এর সময় যেটাকে আমরা ইমার্জেন্সি হিসেবে হ্যাঁ, নিয়েছিলাম। কিন্তু এখন কি করতে হবে? কোভিড তো একটা অনেক লম্বা সময়, কিন্তু মনে করেন যে আমরা যখন এর আগে যখন ভিটামিন এ ক্যাম্পেইন হতো, অথবা এর আগে যখন
হাম রুবেলার ক্যাম্পেইন হচ্ছে অথবা অন্য কোনো ক্যাম্পেইন হয়, তখন দেখি যে একসঙ্গে টিভিতে আপনার সংবাদপত্রে বিজ্ঞাপন হচ্ছে, নানা জায়গাতে টক শো হচ্ছে, প্রচুর পরিমাণে সভা সেমিনার হচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই জিনিসগুলো এবার একটু কম দেখা যাচ্ছে, যে জিনিসগুলো ওইভাবে হচ্ছে না। কিন্তু কিন্তু সরকার তো পদক্ষেপ নিচ্ছে, সরকার কিন্তু পদক্ষেপ কোথাও একটা মানে সমন্বয়ের ঘাটতি আপনি দেখছেন। এইটা মনে হচ্ছে যে একটু সমন্বয় ঘাটতি আরো হয়তো অনেক, যেমন প্রত্যেক দিন এই সময়তে একটা বড় ধরনের মিসিং ক্যাম্প, আপনাকে আগে উদাহরণ হিসেবে বলি, বড় ধরনের ক্যাম্পেইন যখন হয় তার আগের দিন একটা বড় ধরনের প্রেস কনফারেন্স হয়। প্রেস কনফারেন্সে প্রেস ব্রিফিং এ বলা হয় যে আমরা কি করতে যাচ্ছি। সরকার যদি আগে বলেছে, কিন্তু বড় ধরনের ক্যাম্পেইন হওয়ার ঠিক আগের দিনে আমরা বহু বছর ধরে দেখে আসছি, যে কোনো ক্যাম্পেইন তো যে আগের দিন যে বিশ্ব ধরে শুরু করবো না, বুধবারে একটা বড় ধরনের ক্যাম্পেইন, সমস্ত পত্র পত্রিকাতে সব জায়গাতে জিনিসটা আসে, কিন্তু এবার সেটা হয়নি, এটা মিসিং, তাই না? তারপর হচ্ছে যে দেখবেন যে নানা জায়গাতে অনেক আপনার সংগঠন রাস্তায় নেমেছে যে আচ্ছা টিকা দেওয়া হচ্ছে, আমরা টিকা দেওয়ার সঙ্গে যুক্ত হই। এইবার কিন্তু আমরা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি না। 1 মাস ধরে বড় এই কাজটা চলছে, 1 মাস ধরে চলবে আগামী মাসের 20 তারিখ পর্যন্ত। কিন্তু এই যে সবাই মাঠে নামা, এই সবাইকে মাঠে নামাতে পারানো মানে সরকার পারেনি। এইটাই একটা মিসিং মনে হয়েছে। যেটা আপনি শুরুতে বলছিলেন যে আসলে আমাদের 90 ভাগ, প্রায় 90 ভাগ শিশুকে টিকার আওতায় আনতে হবে, তাহলে এই বিস্তারটা কমে যাবে। কিন্তু আসলে আমাদের সার্বিক যা কার্যক্রম, সেটা আসলে 80 ভাগেও পৌঁছানো যাবে কিনা, কি না, পরিস্থিতি? এটা 2 রকম হিসাব। একটা হচ্ছে যে আমরা যখন 95 ভাগের কথা বলি, সেটা হচ্ছে রুটিন টিকা। আর এই ক্যাম্পেইনের সময় আপনাকে আসলে সব শিশুকে টিকাটা দিতে হবে। এটা সেটা হচ্ছে শতভাগ। শতভাগ, সেটা হচ্ছে 1,80,00,000 বাচ্চাকে টিকা দেওয়া হবে এই 1 মাস সময়ে। 1,80,00,000 বাচ্চাকে টিকা দিতে হবে। আজকের দিন পর্যন্ত আপনার টিকা দেওয়া হয়েছে 73 লক্ষ। আজকের দিন পর্যন্ত 73, এবং আশা করা যায় যে এটা সরকার দিয়ে ফেলতে পারবে এখন যেভাবে দেওয়া হচ্ছে। কিন্তু এই যে সবাইকে, আমরা যদি সবাইকে সম্পৃক্ত করি, যেটা বলছিলেন ফয়সাল ভাই, তাহলে কি মানুষের ভিতরে একটু সচেতনতা বাড়ে। সেই সম্পৃক্ত করার কাজটা একটু কোথাও একটা ঘাটতি ঘাটতি আছে। লক্ষ্য করা যাচ্ছে। আরো একটা ঘাটতি আছে, সেটা হচ্ছে যে এটা এই আলোচনাতে আমাদের ফয়সাল ভাই আমাদের দুজন আলোচনাতে একটু মিসিং, সেটা হচ্ছে অনেক জায়গাতে আপনার টিকা কর্মীর ঘাটতি আছে। এখন টিকা কর্মীর তো ঘাটতি থাকার কথা না। আমরা যে এখন ইপিআই কর্মসূচি এখন মাঠে টিকা আছে, এখন মাঠে টিকা আছে, কিন্তু মাঠ পর্যায়ে অনেক জায়গাতে টিকা কর্মীর ঘাটতি আছে। সেটা কেন হলো? এটা তো আগে ছিল না। সেই ঘাটতিটা অনেকদিন ধরেই ছিল। মাঠ কর্মীর ঘাটতি অনেকদিন ধরে ছিল। কিন্তু এই সময়তে আমি জিজ্ঞাসা করেছিলাম যে টিকা কর্মী যে ঘাটতি আছে, এটা কি করে সামলানো যাবে। তবে সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে যারা এক জায়গাতে টিকা দেয় তাদেরকে আসলে অন্য জায়গাতে নেওয়া হবে। এটা বলা হয়েছে। কিন্তু সার্বিকভাবে আমরা আপনাদের দুজনের আলোচনার মধ্যেই যেটা বুঝতে পারলাম যে সচেতনতা এবং প্রচারাভিযানের জায়গায় কোথাও একটু ঘাটতি রয়েছে, সমন্বয়ের হয়তো কিছু ঘাটতি রয়েছে, কিন্তু সক্ষমতার জায়গা থেকে টিকাদানের ক্ষেত্রে ঘাটতি খুব একটা আপনি লক্ষ্য করছেন না। এক হচ্ছে বাংলাদেশ টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সুনাম আছে সবসময়, যে আমরা কোভিডের টিকা বা অন্য যে কোনো টিকার সময় বাংলাদেশ টিকা চ্যাম্পিয়নের মতো, যে টিকা দেবেন, বাংলাদেশ সবাই টিকা নেবে, এরকম একটা পরিস্থিতি। সেই ক্ষেত্রে এই জায়গাতে এতটা বাচ্চা যে মারা যাবে, এই এত মৃত্যুর সময়ে আমাদের যে পরিমাণ ঝাঁপিয়ে পড়ার কথা ছিল, সেইটা একটু আমার কাছে মনে হচ্ছে একটু কমতি আছে। জি, ধন্যবাদ শিশির মোড়ল। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত ছিলেন আবু জামিল ফয়সাল। ফয়সাল ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আপনারা যেটি শুনছিলেন যে সরকারের পরিকল্পনা এবং সামর্থ্য নিয়ে খুব একটা প্রশ্ন নেই। এখন আমরা সক্ষমতার জায়গাটিতেও ঠিকভাবে পৌঁছে গেছি। কিন্তু সব জায়গায় সমন্বয়ের কোথাও একটা ঘাটতি হচ্ছে। জনস্বাস্থ্যবিদদের সঙ্গে প্রশাসনের হয়তো দূরত্বও কিছুটা লক্ষ্য করা যাচ্ছে, এবং কর্ম পরিকল্পনার ক্ষেত্রে প্রায়োরিটি ঠিক করতেও কোথাও ঘাটতি হয়তো আমরা